একটি শক্তিশালী মাল্টিনেশনাল কোম্পানিতে যেখানে চাকরি পাওয়া মানেই জীবনে মোড় ঘুরে যাওয়া, সেখানে চাকরির ইন্টারভিউ দিতে আসে 8জন প্রার্থী। তাদেরকে নিয়ে যাওয়া হয় একটি পুরোপুরি বন্ধ ঘরে। ঘরে ঢুকতেই তারা দেখে সেখানে 8টি ডেস্ক, 8টি চেয়ার এবং প্রতিটি ডেস্কের উপর রাখা একটি করে সাদা কাগজ ও একটি পেন্সিল। কাগজে শুধু তাদের প্রার্থী নম্বর লেখা, আর কিছুই সেখানে লেখা নেই। কিছুক্ষণ পরে ঘরে ঢুকে একজন পরীক্ষা পরিদর্শক এবং একজন সিকিউরিটি গার্ড। পরিদর্শক দীর্ঘ গলায় রুলসগুলো পড়ে শোনাতে শুরু করে। তোমরা কেউ পরীক্ষা পরিদর্শক কিংবা গার্ডের সাথে কথা বলতে পারবে না। একটা শব্দ বললেই তুমি ডিসকোয়ালিফাই। তোমরা প্রশ্নপত্র উত্তরপত্র নষ্ট করতে পারবে না, একটুখানি ছিঁড়লে বাতিল। এবং পরীক্ষা শেষ না করে কেউ রুমের বাইরে যেতে পারবে না। যে এই রুলসগুলো ভঙ্গ করবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। পরিদর্শক স্পষ্ট করে বলে, এই পরীক্ষায় শুধু একটি প্রশ্ন আর উত্তর একটি। পরিদর্শক তখন আবারও জিজ্ঞাসা করে, কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু বলতে পারে না, রুলসে তো কথা বলা নিষেধ করেছে। এরপর পরিদর্শক ঘরের কোণে রাখা স্টপওয়াচের কাছে যায়। তার মুখে একটা কথা, তোমার হাতে আছে 80 মিনিট। এই 80 মিনিটে ঠিক করবে জীবনে পরবর্তী 80 বছর কেমন কাটবে। এই কথা বলে স্টপওয়াচ চালু করে। ঘরের দরজা লক করে সে বাইরে চলে যায়। ঘর এখন নীরব, আর 8জন প্রার্থীর সামনে একটা সাদা কাগজ, অনেকগুলো রুলস আর এক রহস্যময় পরীক্ষা যেখানে প্রশ্নই নেই। 8জন প্রার্থী একসাথে নিজের সামনে রাখা পেপারটি উল্টায়, কিন্তু আশ্চর্যের বিষয় পেপারটি সম্পূর্ণ সাদা, একটি লাইনও নেই। শুধু উপরে লেখা আছে ক্যান্ডিডেট নাম্বার। প্রার্থীরা মুহূর্তেই বিভ্রান্ত হয়ে যায়। নীরব ঘরে টেনশন জমতে শুরু করে। স্টপওয়াচে ইতিমধ্যে কেটে গেছে প্রায় 3 মিনিট। হঠাৎ এক মেয়ে প্রার্থী উত্তেজনা সামলাতে না পেরে সাদা পেপারে লিখে ফেলে, আই ডিজার্ভ দিস জব। আমি বিশ্বাস করি আমি এই চাকরির যোগ্য। রুমে চারিদিকে সিসি ক্যামেরা ছিল। ইনভিজিলেটর সঙ্গে সঙ্গে সেটা দেখে ফেলে। গার্ড দৌড়ে এসে কোনো কথা না বলে মেয়েটিকে টেনে বাইরে বের করে দেয়। সে ডিসকোয়ালিফাইড, কারণ রুলসে স্পষ্ট বলা ছিল, উত্তরপত্র ইচ্ছা করে বা ভুলে নষ্ট করলে তুমি বাতিল। প্রশ্ন না দেখে লেখা শুরু করায় সে উত্তরপত্র নষ্ট করেছে। ব্যাস, খেলা শেষ। মেয়েটি এমন পরিণতি রেখে বাকি প্রার্থীরা একেবারে চুপ হয়ে যায়। ঘরে আবারও পিন ড্রপ সাইলেন্স। আর কিছুক্ষণ পরে একজন তীক্ষ্ণ বুদ্ধির প্রার্থী রুলসগুলো মনে মনে পড়তে শুরু করে। হঠাৎ বুঝতে পারে পরিদর্শক বলেছিল গার্ড বা পরিদর্শকের সাথে কথা বলা নিষেধ, কিন্তু কোথাও বলা হয়নি যে প্রার্থীরা নিজেদের মধ্যে কথা বলতে পারবে না। সে ধীরে ধীরে পাশের জনের কানে ফিসফিস করে, তারপর ছোট সুরে কথা বলে। গার্ড নড়ে ওঠে না, সে সাহস পায়। তার দেখা থেকে বাকিরা কথা বলা শুরু করে। এখন সবাই একসাথে বুঝতে পারে প্রশ্নটা যেহেতু নেই, তাহলে প্রথম কাজ হওয়া প্রশ্নটা খুঁজে বের করা, কারণ প্রশ্ন নেই তাহলে উত্তর দেব কিভাবে। তখন তারা টিম ওয়ার্কে বিশ্বাস করার সিদ্ধান্ত নেয়। কেউ একজন যুক্তি দেয়, একটা বড় কোম্পানি টিম ওয়ার্কেই সবচেয়ে বেশি মূল্য দেয়। তারা নিশ্চয়ই চায় আমরা একে অপরের সাথে কাজ করতে পারবো কিনা, সেটাই যাচাই করতে তারা দেখছে। এই যুক্তি সবাই মেনে নেয়। তারা সিদ্ধান্ত নেয় প্রশ্ন বের না হওয়া পর্যন্ত সবাই একসাথে আলোচনা করবে, কারণ একা একা এখানে কিছুই সম্ভব নয়। এভাবে রহস্যময় পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু হয়। প্রশ্ন খুঁজে পাওয়ার জন্য সবাই চেষ্টা করতে থাকে। এখন তাদের সামনে সবচেয়ে বড় সমস্যা, এখন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কারণ এখান থেকে যে যেভাবে উত্তর দেবে সেটাই ঠিক করবে সে চাকরির জন্য টিকবে কিনা। এই প্রশ্ন দেখেই সে উত্তর বের করতে হবে। এবার আরেকটা নতুন ঝামেলা দেখা দিল, তাদের নিজেদের আসল নামেই ডাকলে নাকি পরে বিপদ হতে পারে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা নিজেদের ছদ্মনামে ব্যবহার করবে। তাদের গায়ের রং, চুলের রং আর বাহ্যিক সৌন্দর্যের উপর ভিত্তি করে নামগুলো ঠিক করা হলো। যিনি একটু ফর্সা সে হোয়াইট, যিনি গাঢ় রঙের ব্ল্যাক, মাঝারি গোছের ব্রাউন, সোনালি চুলের ব্লন্ড, বাদামি চুলের রং ব্রুনেট। আর একজন প্রার্থী শুরু থেকে একদম চুপচাপ, কারোর সাথে কথা বলছে না। তার নাম রাখা হলো ডেভ, অর্থাৎ বোবা। এই নামগুলো ঠিক করে সবাইকে ঘোষণা করলো হোয়াইট, যদিও ডার্ক এই নামকরণের বিরুদ্ধে আপত্তি করলো। তার কথা, এভাবে রং দেখে নাম রাখা বর্ণবাদী আচরণ, কিন্তু বাকিদের কাছে কাজটাই বড়, নাম বড় না। তাই আপত্তিটা কেউই আর গুরুত্ব দিল না। হোয়াইট নতুন উপলব্ধি করলো। হোয়াইট একটু ভেবে বলল, আমাদের শুধু প্রশ্ন করা নিষেধ আছে, কিন্তু চলাফেরা বা কাছাকাছি যাওয়ার কোনো নিষেধ নেই। তারপর হোয়াইট চেয়ার টেলে উঠে দাঁড়ালো। সবাই থমকে গেল। হোয়াইট সতর্কভাবে গার্ডের দিকে তাকালো। গার্ড আগের মতো একদম নিথর, পাথরের মূর্তির মতো সে দাঁড়িয়ে আছে। এটা দেখে হোয়াইট সাহস পেল। সে রুমের মধ্যে হাঁটাহাঁটি শুরু করলো আর বলল, তাহলে আমরা চাইলে একে অপরের সাথে কথা বলতে পারি, ওরা আমাদের আটকাচ্ছে না। এটা পরবর্তী ধাপ, বাবার জন্য কাজে লাগানো যেতে পারে। হঠাৎ ব্রাউন বলে উঠলো, এই কাগজে হয়তো এমন কিছু লেখা আছে সাধারণত আলোয় দেখা যায় না। আমরা যদি এটা আলোতে ধরে দেখি তাহলে প্রশ্নটা পেতে পারি। তার কথা মতো সবাই প্রশ্নগুলো আলোতে ধরলো, কিন্তু কিছুই দেখা গেল না।
এরপর ব্লন্ড নতুন ধারণা দিল, পেন্সিল আমাদের উত্তর লেখার জন্য দেয়নি, মানে এই পেন্সিলের অন্য কোনো ব্যবহার আছে। কাগজে ঘষা দিলে আড়াল থাকা লেখা বেশি উঠতে পারে। যেমন কাগজের নিচে কয়েন রেখে উপর দিয়ে পেন্সিল ঘষলে কয়েনের ছাপ উঠে আসে। ব্লন্ডের কথা শুনে হোয়াইটকে চেষ্টা করতে বলল, কিন্তু ব্ল্যাক তৎক্ষণাৎ থামিয়ে দিল, না, রুলস অনুযায়ী কাগজ নষ্ট করলে সঙ্গে সঙ্গে ডিসকোয়ালিফাই করবে, যেমনটা প্রথমে পাত্রীর সাথে হয়েছিল। তাই এই ভাবনাটা বাদ। এবার ব্ল্যাকের মধ্যে হঠাৎ এক অসাধারণ আইডিয়া এলো। সে বলল, আমরা যেটা দেখি সেটা দৃশ্যমান আলো, কিন্তু আরো অনেক ধরনের আলো আছে যা চোখে দেখা যায় না, যেমন এক্স রে, আল্ট্রাভায়োলেন্ট, বিভিন্ন ধরনের আলো। হয়তো পোস্টারগুলি বিশেষ আলোর নিচেই দেখা যাবে। সবাই রুমে তখন খুঁজতে শুরু করলো এইসব আলো কোথায় পাওয়া যাবে। তখন তারা লক্ষ্য করলো রুমে ইমার্জেন্সি লাইট আছে, আর যদি রুমটা পুরো অন্ধকার হয় তাহলে ইমার্জেন্সি লাইট জ্বলে উঠবে, আর সেখান থেকে হয়তো অদৃশ্য কোনো আলো বের হতে পারে। কিন্তু সমস্যা হলো রুমের একটাও লাইটে সুইচ নেই, আর বাইরে গিয়ে সুইচ বন্ধ করাও যাবে না, কারণ রুল অনুযায়ী যে বাইরে যাবে সেই সরাসরি বার। সবাই আবার চিন্তায় পড়ে গেল। উত্তর ঠিকই আছে কোথাও, কিন্তু সেটা খুঁজে বের করার পরটা মিলছে না। কিন্তু হঠাৎ ব্ল্যাক বলে উঠল, যদি আমরা ঝুঁকি নেই, লাইটগুলো ভেঙে ফেলি, তাহলে হয়তো ইমার্জেন্সি লাইট জ্বলে উঠবে। এটা শুনে সবাই কিছুক্ষণ চুপ করে থাকে। এই সিদ্ধান্ত নিতে গেলে ঝুঁকিও বিশাল, তবুও বাঁচার আর কোনো উপায় না পেয়ে তারা রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নিল। চেয়ারের পায়া খুলে নিয়ে তারা একে একে সব লাইট ভেঙে ফেললো। অন্ধকারে নিমিষে ঢেকে গেল পুরো রুমটা। আর ঠিক তখনই ফুট করে জ্বলে উঠলো ইমার্জেন্সি লাইটটা। হালকা কালচে বেগুনি রঙের আলো চারদিকে ছড়িয়ে পড়লে ব্ল্যাক উত্তেজিত হয়ে বলে উঠলো, হ্যাঁ, এই আলোতেই তো ক্রেডিট কার্ডের সিকিউরিটি বিভিন্ন ধরনের চেক করে থাকে। এটা নিশ্চয়ই আল্ট্রাভায়োলেট ধরনের লাইট। এতে হয়তো লুকানো লেখাও দেখা যেতে পারে। সবাই নতুন আশায় তাদের প্রশ্নপত্রগুলো আলোতে ধরে দেখলো, কিন্তু কিছুই দেখা গেল না। তাদের মুখ আবার হতাশা ঢেকে গেল। ঠিক তখনই ডার্ক খেয়াল করলো লাইটের টিউবের ভেতরে তো আরো একটা লেয়ার আছে। ব্ল্যাক দ্রুত একটি লাইট ভেঙে লাল রঙের কাজ বের করলো। সে বলল, এটা ইনফ্রারেড লাইটের অংশ। আর্ট হিস্টোরিয়ানরা এই আলো দিয়ে লুকানো পেন্টিং বের করে। তাহলে আমাদের পেপারে যদি কিছু লুকানো থাকে তাহলে এতে দেখা যাবে। আবার তারা আশা পেল। মেয়েরা তাদের হিল জুতো ব্যবহার করে ভেতরের লাল স্তরগুলো ভেঙে ফেলে। ফলে ঘরে জ্বলে উঠলো ইনফ্রারেড আলো। কিন্তু প্রশ্নপত্রে তবুও কিছু দেখা গেল না। লাইট নিয়ে সব চেষ্টা ব্যর্থ। সবাই যখন হাল ছেড়ে দিতে বসেছে, হোয়াইটের মাথায় হঠাৎ রুলসের দ্বিতীয় সত্য মনে পড়ল। ইচ্ছাকৃতভাবে বা ঘটনাচক্রে নিজের উত্তরপত্র নষ্ট করলে সে বাতিল, কিন্তু অন্যের উত্তরপত্র নষ্ট করার কথা কোথাও লেখা নেই। হোয়াইট তৎক্ষণাৎ সামনে থাকা ডেস্কে এগিয়ে গেল। সেখানে রাখা ছিল আগে ডিসকোয়ালিফাই হওয়া পাত্রের উত্তরপত্র। সে ব্লন্ডের আগের আইডিয়া অনুযায়ী পেন্সিল দিয়ে কাগজে গছা শুরু করলো, কিন্তু এতেও কিছু হলো না। তখন সে বলে উঠল, পেন্সিল আর আলোতে কাজ হলো না, তাহলে হয়তো তরল পদার্থ কাজে দেবে। সবাই আবার তাকালো তার দিকে। রুমের ভেতরে দমবন্ধ এক উত্তেজনা তৈরি হলো। কি করবে হোয়াইট? অন্ধকার আর অনিশ্চয়তার মাঝে সবাইয়ের চোখ একটুখানি আশা রয়েছে। হোয়াইট সেই চেষ্টা হিসাবে উত্তরপত্রটি কয়েক টুকরা করে ফেললো। এক টুকরা সে ব্ল্যাকে দিয়ে বলল, লালা বা থুদি দিয়ে ভিজিয়ে দেখো, রং উঠে আসে কিনা। আরেক টুকরো নিয়ে সে রুমের এক কোণে গিয়ে তার উপর নিজের প্রস্তাব দিয়ে দেখলো কোনো পরিবর্তন আসে কিনা। কিন্তু আবারও কোনো ফল নেই। সবাই আবার গভীর হতাশা ডুবে গেল। এতক্ষণ চুপ থাকা ডেভ হঠাৎ মুখ করলো। ভাঙা ভাঙা ফ্রেঞ্চ ভাষা বলতে লাগলো, নিজেকে দেখো, এখানে তোমাকেই দেখানো হচ্ছে। তার এই হঠাৎ দার্শনিক কথা কারোই তখন ভালো লাগেনি। কেউই বুঝতে পারলো না অর্থ। হোয়াইট বিরক্ত হয়ে তাকে থামিয়ে দিল। দীর্ঘ নীরবতার পর ব্রাউন বলল, আমার মনে হয় এটা কোনো পরীক্ষা নয়, এটা একটা গেম। সে রুমের দেওয়ালে থাকা কালো স্ক্রিনের দিকে ইশারা করে বলল, ওপাশে তারা আমাদের সবকিছু দেখছে, আমাদের কাজ, আমাদের চিন্তা, সবকিছুতেই বাজি লাগিয়েছে, মজা করতেছে। এটা শুনে ডার্ক তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি জুয়ারি, তাই তোমার চিন্তা ভাবনা বাজের মতো। দুজনে তর্কে জড়িয়ে গেল। এক পর্যায়ে ডার্ক বলে উঠল, আমাদের উপর কেউ বাজি ধরছে না, বরং আমরা এই বিশেষ, সেই কারণে আমাদের বাছাই করা হয়েছে। সে কালো স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, ওপাশে যদি কেউ থাকে তবে সে এই কোম্পানির সিও ছাড়া আর কেউই হতে পারে না। ব্রাউন জানতে চাইল, তুমি সিও সম্পর্কে এত কিছু জানো কিভাবে? ডার্ক হেসে বলল, এত বড় কোম্পানি, এত বিশাল বেতন, এখানে পরীক্ষা দিতে যে কেউ আসবে না। আমি জানতাম এর পিছনে কিছু রহস্য আছে। অন্যরা এবার বলল, এই কোম্পানি শীর্ষ পর্যায়ের, এদের সুবিধা অন্য কোম্পানির সেরা বেতনের চেয়েও বেশি, তাই আমরা এসেছি। কিন্তু আমরা তো প্রায় কিছুই জানি না এদের সম্পর্কে, তুমি জানো কিভাবে? ডার্ক তাদের দিকে তাকিয়ে রহস্যময়ভাবে বলল, আমি এখানে এসেছি প্রস্তুতি নিয়ে, কারণ আমি জানি এটা শুধু চাকরি পরীক্ষা নয়। তার কথা শুনে পুরো রুমে নীরব উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবার মাথায় একটি প্রশ্ন, ডার্ক আসলে কে? সে কি জানে এবং এই পরীক্ষার পিছনে সত্যটা কি?
ডার্ক সবাইকে জানাতে শুরু করলো 10 বছর আগে একটা ভয়ানক রোগ ছড়িয়ে পড়েছিল। সেই রোগে অসংখ্য মানুষ মারা যাচ্ছিল। তখনই একটা শক্তিশালী কোম্পানি একটি অ্যান্টিবায়োটিক তৈরি করে। সেই ওষুধ 6 মাসের মধ্যে মৃত্যু হার অর্ধেকে কমিয়ে আনতে সক্ষম হয়। এরপর থেকে সেই কোম্পানি চিকিৎসা জগতে রাজত্ব করা শুরু করে। বর্তমানে তাদের বার্ষিক আয় প্রায় $20 মিলিয়ন, বাজার মূল্য প্রায় $60 মিলিয়ন। যদি এই কোম্পানিটিকে কোনো দেশে ধরা হয় তাহলে এই পৃথিবীর অষ্টম বৃহত্তম অর্থনীতি হতো, আর খুব শীঘ্রই তারা সেই তালিকায় আরও উপরে উঠে আসতো। ডার্ক আরও বলল, কোম্পানিটা ঘোষণা করেছে তারা আর কোনো নতুন গবেষণায় অর্থ দিচ্ছে না, কিন্তু তার মানে এটা হতে পারে তারা হয়তো ইতিমধ্যে নতুন কোনো রোগের ওষুধ আবিষ্কার করে ফেলেছে। আর সেই গোপন তথ্যের জন্য প্রয়োজন একজন বিশ্বস্ত ও বুদ্ধিমান সেক্রেটারি। তাই আজ এই 8জন প্রার্থীকে এখানে পরীক্ষার জন্য এনে বসানো হয়েছে। এটা মূলত সিওর নিয়োগের নিজস্ব স্টাইল। তিনি সবসময় আড়ালে থাকেন আর কর্মী বাছাই করেন অদ্ভুত ও মানসিক দক্ষতা যাচাইয়ের মাধ্যমে। ক্যান্ডিডেটরা নিজেদের মধ্যে এসব আলোচনা করতে করতে প্রায় আধা ঘন্টা সময় পার হয়ে যায়। এরপর তারা আবার নতুন উপায়ে খোঁজার কাজে মন দেয়। হঠাৎ বুলেটের মাথায় একটা আইডিয়া আসে। সে দরজার সামনে নিথর হয়ে দাঁড়িয়ে থাকা গার্ডের পকেটে হাত ঢুকিয়ে একটা লাইটার বের করে আনে। রুল অনুযায়ী গার্ডের সঙ্গে কথা না বললে সমস্যা নেই, সেই গার্ডও কিছু বলে না। ব্ল্যাকও উৎসাহিত হয়ে ওঠে। বুলেট চেয়ার তুলে তাতে দাঁড়ায় এবং আগুনের শিখা ফায়ার সেন্সরের নিচে ধরার চেষ্টা করে, কিন্তু হাতের নাগাল পড়ে না। তখনই হোয়াইট তাকে একটা গোল করে মোস্তানো কাগজ দেয়। বুলেট জানেই না ওটা আসলে তার নিজের প্রশ্নপত্র। অজান্তেই বুলেট নিজের উত্তরপত্রে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সেন্সর পানি ছিটিয়ে দেয়। ব্ল্যাক সেই পানি পেপারে লাগানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কিছু পাওয়া যায় না, কারণ পানিটা শুধু সাধারণ নর্মাল পানি, কোনো লুকানো লেখা নেই সেখানে। এরপর বুলেট নিচে নেমে নিজের ডেস্কে গিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তার প্রশ্নপত্র নেই সেখানে। তখনই ভুল বুঝে যাওয়ার আগেই গার্ড এগিয়ে আসে, কারণ সে বুঝে গেছে বুলেট নিজের পেপারে পুড়িয়ে ফেলেছে। অতএব নিয়ম ভঙ্গ, আর তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। হোয়াইটের কৌশলে বুলেট বাদ পড়ায় ব্ল্যাকও প্রচণ্ড রেগে যায়। সে এগিয়ে এসে বলে, আই শুড পাঞ্চ ইউর লাইট আউট। কথা শেষ হওয়ার সাথে সাথে পুরো রুমের লাইট নিভে যায়। ব্রাউন চমকে উঠে বলে, লাইট অন, আর সাথে সাথে আবার সব লাইট জ্বলে ওঠে। এই রুমে ভয়ের সিস্টেম রয়েছে, যার মাধ্যমে লাইট অন অফ হয়। ঠিক তখনই ডেফের কান্না শোনা যায়। সে সামনের ডেস্কে বসে কাঁদছে। হোয়াইট এবার ডেফের চুপচাপ কাঁদা দেখে বিরক্ত হয়ে যায়। সে ডেভকে বলে, তোমার কাগজটা ছিঁড়ে ফেলে দাও, না হলে তুমি পাস করতে পারবে না। ডেভ হতাশ হয়ে নিজের উত্তরপত্রটা ছিঁড়ে ফেলে, আর সাথে সাথে গার্ড এসে তাকে রুমের বাইরে নিয়ে যায়। বের হওয়ার সময় ঘাবড়ে ডেভ নিজের চশমাটা ভেতরে ফেলে যায়। এই স্বার্থপর আচরণে ব্ল্যাক সহ সবাই হোয়াইটের উপর খেপে যায়। ব্ল্যাক রেগে গিয়ে সরাসরি হোয়াইটকে ঘুষি মারে। হোয়াইট সোজা চেয়ারে গিয়ে আছড়ে পড়ে এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। ব্ল্যাক আর ব্রাউন মিলে তাকে বেঁধে ফেলে। তার মুখ, হাত সবটাই চেয়ারের সাথে আটকানো। ব্ল্যাক চায় তাকে রুমের বাইরে ফেলে দিতে, যাতে সে ডিসকোয়ালিফাই হয়ে যায়, কিন্তু ব্রাউন সাবধান করে রুমের বাইরে যে কেউ গেলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তোমাকেও করা হবে। তাই ব্ল্যাক প্ল্যান বি নেয়। সে হোয়াইটের হাতে কলম ধরিয়ে তার নিজের কাগজটা নষ্ট করে দিতে চায়, কিন্তু ঠিক তখনই হোয়াইটের জ্ঞান ফিরে আসে। সে কলমটা ফেলে দেয় আর কথা বলার চেষ্টা করে। ব্রাউন তার মুখের গ্রাক খুলতে গেলে ব্ল্যাক বাধা দেয়, কিন্তু ডার্ক এগিয়ে এসে মুখের বাঁধন খুলে দেয়। হোয়াইট কষ্ট করে বলে, আমি অসুস্থ, প্রতিদিন একটা ট্যাবলেট খেতে হয়, না হলে আমি মরে যাব। আমার বাপ পকেটে আছে ট্যাবলেটটা, দাও আমাকে, আমি পরীক্ষার প্রশ্ন বলে দেব। কেউ তাকে বিশ্বাস করে না, সবাই ভাবে সে আবারও নাটক করছে। এদিকে কথা বলতে বলতে হোয়াইট আবার অজ্ঞান হয়ে যায়। ডার্ক সন্দেহ করে হয়তো হোয়াইট কোম্পানির লোক, তার কাজ আমাদের মধ্যে ঝগড়া লাগানো, এটা তাদের পরীক্ষা করার পদ্ধতি। ব্রাউন আবার সন্দেহ ঘুরিয়ে দেয়, না, এই কাজ হোয়াইটের মাথার নয়, বরং ডার্ক, তুমি তো কোম্পানি সব জানো, তুমি আসলে গুপ্তচর। কথা কাটাকাটির এক পর্যায়ে ব্রাউন হঠাৎ বেল খুলে ডার্ককে চেয়ারের সাথে বেঁধে ফেলে আর বলে, সত্যি বলো, পরীক্ষার প্রশ্ন কি, না বললে তোমাকে টর্চার করব। ডার্ক শপথ করে বলে, আমি কিছুই জানি না, আমি কোম্পানির HR এর কাজ করি, এখানে চাকরির বিজ্ঞাপন দেখে অন্যদের মতো আমিও আবেদন করেছি। কিন্তু ব্রাউন সেটা বিশ্বাস করে না। সে কাগজ দিয়ে নিজ আঙুলে ছোট কেটে দেখিয়ে হুমকি দেয়। তারপর হঠাৎ ডার্কের উরুতে পেপার ব্লেড দিয়ে কেটে দেয়। ব্যথায় ডার্ক চিৎকার করতে থাকে। ব্ল্যাক আর শো করতে পারে না। ব্রাউনকে থামাতে গেলে ব্রাউন তাকে ঘুষি মেরে ফেলে দেয়। এরপর ব্রাউন ডার্ককে চশমা খুলে তার চোখের দিকে পেপার ছুঁয়ে বলে, এবার চোখটাই কেটে দেব, সত্যি বল। তীব্র ব্যথায় আর আতঙ্কের মাঝে ডার্ক একাই কথা বলে, আমি সত্যিই কিছু জানি না, বিশ্বাস করুন। অবশেষে ব্রাউন বুঝতে পারে ডার্ক সত্য বলছে। সে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে কিছুই জানে না, তাই সে ডার্ককে ছেড়ে দেয় এবং রুমে আবারও নিস্তব্ধতা নেমে আসে।
হোয়াইট হঠাৎ খিঁচুনিতে পড়ে যায়, তার শরীর কাঁপতে থাকে, শ্বাস বন্ধ হয়ে আসছে। ব্ল্যাক প্রথমেই বুঝে ফেলে এটা অভিনয় নয়, কারণ তার স্ত্রীও এই রোগে মারা গিয়েছিল। ওর চোখে পুরনো স্মৃতি জেগে ওঠে। আতঙ্ক ছড়িয়ে যায় সবার মধ্যে। সবাই তাড়াহুড়ো করে ওষুধ খুঁজতে শুরু করে। টেবিলের ডয়ার, ডেস্কের নিচে, চেয়ারের পাশে সব খুঁড়ে ফেলে, কিন্তু কিছুই নেই। হঠাৎ ডার্ক ব্রাউনের টেবিলের নিচে টেপ দিয়ে আটকানো একটি ওষুধের প্যাকেট খুঁজে পায়, কিন্তু ব্রাউন সেটা দিতে চায় না। তার মুখে শয়তানি হাসি। সে বাঁচুক বা মরুক আমার কি, কারণ একজন কমে গেলে তার যেটা সম্ভাবনা বাড়বে। তর্ক শুরু হয়ে যায়। ডার্ক আর ব্রাউনের ধাক্কাধাক্কিতে ওষুধ গড়িয়ে পড়ে ড্রেনের দিকে। সবাই তাকিয়ে আছে, কিন্তু ব্লন্ড দ্রুত হেয়ার ক্লিপ দিয়ে ওষুধটা তুলে ফেলে। সে তৎক্ষণাৎ ওষুধটা হোয়াইটকে খাইয়ে দেয়। কিছুক্ষণ পর হোয়াইটের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়, কিন্তু চোখে দেখা যায় অন্যদের উন্মাদনা। টাইমার তখন দেখাচ্ছে আর মাত্র 10 মিনিট বাকি। হোয়াইট উঠে দাঁড়িয়ে চারপাশে তাকায় আর বলতে থাকে, এটাতে কোনো প্রশ্ন নেই, আমরাই প্রশ্ন। আর এই পরীক্ষার উত্তর দেবে কে বাঁচবে। সে গার্ডের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে। ব্ল্যাক তাকে আটকালে হোয়াইট পেন্সিল দিয়ে আঘাত করে। ব্ল্যাক রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে যায়। হোয়াইট গার্ডের হাত জোর করে ধরে। গার্ডের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানে বন্দুক আনলক হয়। ঢাম গুলির শব্দে সবাই চমকে ওঠে। ব্ল্যাকের বুকের মধ্যে গুলি লাগে। হোয়াইট পাগলের মতো চিৎকার করে, সবাই বের হও, আমি একা থাকবো এই রুমে। ব্রাউন ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে যায়। ব্লন্ডও ধীরে ধীরে পিছিয়ে যায়, কিন্তু বের হওয়ার আগে একটাই কথা বলে, লাইট অফ। অন্ধকারে বন্দুকের আওয়াজ, একটার পর একটা চিৎকার, আর তারপরে নিঃশব্দ। হঠাৎ আলো জ্বলে ওঠে। ব্ল্যাক মাটিতে লুটিয়ে, চোখ বন্ধ, উত্তরহীন নীরবতা। টাইমার থেমে যায়, 80 মিনিট শেষ। হোয়াইট দাঁড়িয়ে স্ক্রিনে তাকিয়ে বলে, আমি টিকে গেছি, আমিই যোগ্য। কিন্তু পদ্মার ওপাশে আরেকটা সত্য অপেক্ষা করছে। হোয়াইট ভেবেছিল সে জিতে গেছে, কিন্তু ঠিক সেই সময় গা তার কাঁধে হাত রাখে এবং ঘড়ি দেখায়। ঘড়িতে দেখতে পায় 80 মিনিট এখনো শেষ হয়নি। হোয়াইট অবাক হয়ে রুমের স্টপওয়াচের দিকে তাকায়। সেখানে একটা লাল বাটন এবং একটা নীল বাটন ছিল। সে দুটোই চাপ দিয়ে রাখে। লাল বাটনের টাইম ধীরে চলে, নীল বাটনের টাইম দ্রুত শেষ হয়। তখন হোয়াইটের চোখ বড় হয়ে যায় এবং সে মনে করতে থাকে, ডেভ একসময় স্টপওয়াচের কাছে গিয়েছিল এবং নীল বাটনে চাপ দিয়েছিল, তাই সময় বাড়ানো হয়। আর বুঝে শুরু থেকে সময় নিয়ে প্রতারণা শুরু হয়েছে, কিন্তু এখন বুঝে লাভ নেই। হোয়াইট প্রথম রুল ভেঙে ফেলেছে। রুল অনুযায়ী গার্ড বা পরিদর্শকের সাথে কথা বললেই ডিসকোয়ালিফাই। নিজের ভুল বুঝে হোয়াইট বন্দুক নিজের মাথায় ধরে ট্রিগার চাপে, কিন্তু বন্দুকে কোনো গুলি নেই। এমন সময় স্ক্রিনে তীব্র আলো জ্বলে ওঠে। স্ক্রিনের ওপার থেকে পর্যবেক্ষককে দেখা যায়। গার্ড হোয়াইটকে ধরে রুম থেকে বের করে দেয়। এদিকে ব্লন্ড ডেফের ফেলে রাখা চশমা খুঁজে পায় এবং একটি কাচের টুকরো নেয়। চশমা এবং কাঁচ ব্যবহার করে সে নিজের পেপারে পরীক্ষা করতে শুরু করে। হঠাৎ লেখা বেরিয়ে আসে, কোয়েশ্চেন নাম্বার 1। আর কিছু লেখা নেই এখানে। ব্লন্ড দ্রুত পরিদর্শকের সকল কথাগুলো অ্যানালাইসিস করতে থাকে এবং মনে মনে ভাবে, এখানে যখন কোয়েশ্চেন নাম্বার 1 লেখা আছে আর পরিদর্শক প্রথমে বলেছিল তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে, তার মানে সেটাই প্রশ্ন ছিল। তাই আসল উত্তর ছিল নো, মানে কোনো প্রশ্ন নেই। ঠিক তখনই ডেভ আবার রুমে ফিরে আসে, পর্যবেক্ষকও সঙ্গে। ব্লন্ড বুঝে ফেলে ডেভই হলো এই কোম্পানির সিও। ব্লন্ড তাকে তার চশমাটা ফেরত দেয় এবং পেপারটা হাতে তুলে নেয়। তখনও টাইমার চলছে, আর মাত্র 1 সেকেন্ড। ব্লন্ড বলে, এই পরীক্ষার একমাত্র উত্তর হলো না, কারণ এখানে কেউই প্রশ্ন করবে না। পর্যবেক্ষক হাসে এবং বলে, তুমিই পেরেছ, চাকরিটা তোমার। কিন্তু ব্লন্ড মাথা নাড়ে। যে চাকরির জন্য একজন মানুষের জীবন ঝুঁকিতে থাকে, সে চাকরি আমি নেব না। পর্যবেক্ষক রহস্যময় হাসি দিয়ে বলে, কে বলেছে সে মারা গেছে? ব্লন্ড দৌড়ে যায় ব্ল্যাকের কাছে। ব্ল্যাক তখনও শ্বাস নিচ্ছে, বেঁচে আছে। স্ক্রিন কালো হয়ে যায়। ডেভ, যিনি আসলে কোম্পানির সিও, তিনি পরিদর্শককে সকল কিছু বলার জন্য ইশারা করেন। তখন পরিদর্শক সকল কিছু বলতে থাকে। এই কোম্পানি বছরের পর বছর ধরে একটি মারাত্মক রোগের গবেষণা করছে, যে রোগে ব্ল্যাকের স্ত্রী মারা গিয়েছিল এবং হোয়াইটও এই রোগে আক্রান্ত। তাই তারা তৈরি করেছে একটি ম্যাজিক বুলেট, একটি বিশেষ ওষুধ। এটি এমন একটা ট্যাবলেট, শরীরে ঢুকে সব অসুস্থ কোষ মেরে ফেলে, মানুষকে নতুন জীবন দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো, এই ওষুধ খুবই সীমিত, সবাইকে দেওয়া সম্ভব না। তাই প্রয়োজন কঠিন সিদ্ধান্ত গ্রহণকারী একজন নেতা, এমন একজন যিনি প্রতিটা ছোট বিষয়ে নজর রাখেন, মানুষের প্রতি সহমর্মিতা রাখেন, কিন্তু প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপা হয় না। সিও ধীরে স্বরে বলে, এই কাজের জন্য তুমি সবচেয়ে পারফেক্ট। ঠিক তখনই ব্ল্যাক ধীরে ধীরে শ্বাস ফেলে উঠে বসে। বেঁচে আছে জেনে ব্লন্ডের চোখে জল চলে আসে। সে সিওর সামনে দাঁড়ায়, হাতে হাত মিলায় এবং চাকরিটা অফিসিয়ালি গ্রহণ করে। অন্ধকার রুমে ধীরে ধীরে আলো নিভে যায়। প্রশ্নহীন পরীক্ষা সেই সাথেই শেষ হয় আজকের এই মুভিটা। এভাবেই শেষ হলো ভিন্নধর্মী এক সাইকোলজিক্যাল থ্রিলার গল্প। আর আজকের মুভিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে বলবেন না।
আর কি এরকম মুভি আপনাদের এক্সপিরিয়েন্স শুনতে ভালো লাগে সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন নতুন আরও মুভি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটা মুভি নিয়ে। ধন্যবাদ।